অনুষ্ঠান সুস্থ থাকুন। সুস্থ থাকুন অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ভালো থাকবার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আহ আমরা উম, আসলে ভালো থাকবো কিভাবে, আমাদের প্রতিদিনের জীবনশৈলী কি হবে বা কতখানি গুরুত্ব দিতে হবে স্বাস্থ্য বিষয়ে, যে আমাদের স্বাস্থ্যেরও যত্ন দরকার। আহ, আজকে সুস্থ থাকুন অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় রাখবো ডায়াবেটিস নিয়ে। আজ আমরা সুস্থ থাকুন অনুষ্ঠানে পেয়েছি সহযোগী অধ্যাপক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর শঙ্কর নাথ ঝা মহাশয়কে। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, সঙ্গে আছি আমি সুমনা মণ্ডল। তো আমরা এই ডায়াবেটিস ভেবে নিই যে একটা বয়সের পর হবে, আবার অনেক সময় কিন্তু আমরা বাচ্চাদেরও পাই। এই সব আলোচনাই আমরা আজকের আলোচনার আসরে রাখবো। তবে শুরুতেই যেটা জানতে চাইবো, আমাদের কিভাবে প্রতিদিনের জীবনযাত্রা হওয়া উচিত এই ডায়াবেটিসকে মাথায় নিয়ে। ডায়াবেটিসের যে সম্বন্ধের জনগণকে জানানো এবং তার প্রিভেনশন, যাতে কি করে আটকানো যায়, তাতে কিভাবে খাওয়া দাওয়া করতে হয়, এই সম্বন্ধে সবাইকে জানানো। সে বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশ, যাদের একটু ইলিটারেসি বেশি, যাদের জিডিপি কম, তাদের ক্ষেত্রে কেয়ারটাও আমরা দেখেছি যে আমাদের অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়, এবং তাদের যেন সবাইকে জানানো যায় ডায়াবেটিস সম্বন্ধে। এটাই হচ্ছে বিষয়বস্তু, এবং সারা পৃথিবী জুড়ে এই আন্দোলন চলছে যাতে সবাইকে আমরা বলতে পারি ডায়াবেটিস কি, ডায়াবেটিস একটা বিপাকীয় অসুখ, এবং এইটাকে যদি ঠিকঠাক নিয়ন্ত্রণ করা যায় তাহলে ডায়াবেটিসের মেইন ভয় হচ্ছে এটাতে এন্ড অর্গান ড্যামেজ, মানে বিভিন্ন অঙ্গের ক্ষতি হয়, যেমন চোখে রেটিনোপ্যাথি, হার্টে ইসচেমিক হার্ট ডিজিজ, কিডনিতে নেফ্রোপ্যাথি, নার্ভে নিউরোপ্যাথি, যাতে এগুলোকে আটকানো যায়। আর আরেকটা প্রশ্ন আপনি করলেন শিশু দিবস হিসেবে, 14ই নভেম্বর আবার রসগোল্লা দিবস এবছর শুরু হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে যে মিষ্টির সাথেও জড়িত, কিন্তু মিষ্টি খেলেই একদম ডায়াবেটিস ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু একটা বদ্ধমূল ধারণা যে মিষ্টি খেলে নাকি সুগার হয় বা সুগার বেড়ে যায়, এগুলো আমাদের মনের একটা ধারণা। আবার মিষ্টি ছাড়তেও পারি না, আবার সুগারের মানুষ আবার বেশি আকর্ষণ বোধ করে মিষ্টিতে। আমার পেশেন্টরা তো খালি জিজ্ঞেস করে একটা মিষ্টি খাবো না, আমি তাদেরকে বলি একটা রসগোল্লা খাবো। এবারে কি হয় যে আমরা বলি যে মিষ্টি খেলে সুগার হবে কি হবে না সেটা ঠিক নেই, কিন্তু ওবেসিটি একটা কারণ। মিষ্টি খেলে আপনি মোটা হবেন, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু শুধু রসগোল্লা খাওয়ার জন্য আপনার সুগার হবে এমন না। আবার ডায়াবেটিস হলে আপনি মিষ্টি খাবেন না, এটাও পুরোপুরি সত্য না। আপনি খেতে পারেন মাঝে মাঝে এক আধটা, কিন্তু কি ক্যালোরি মেপে। প্লাস মিষ্টিতে কি থাকে, হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, রক্তের সুগারটাকে ঝপ করে বাড়িয়ে দেয়। ফলে এতে হঠাৎ করে সুগার বাড়ার জন্য আমরা যেটা বললাম এন্ড অর্গান ড্যামেজ, বিভিন্ন ড্যামেজ গুলো বাড়তে থাকে। সেই জন্য আমরা বলি অ্যাভয়েড করতে। এখন মিষ্টি কি দিয়ে তৈরি হয় আমি সবাইকে বোঝাই, ছানা দিয়ে আর চিনি দিয়ে। আপনি বাড়িতে ছানা বানান টোন্ড দুধের, তাতে একটু সুগার ফ্রি দিন, সুগার ফ্রি আজকাল অ্যাপ্রুভড, এফডিএ অ্যাপ্রুভ করেছে, দিয়ে একটা বাড়িতে মিষ্টি বানিয়ে নিন, খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। বাইরের মিষ্টিতে সমস্যা হচ্ছে তাতে কালার ইউজ হয়, আর মিষ্টিতে হচ্ছে আপনার ফ্যাট ছাড়া মিষ্টি হয় না, নয়তো সেটা জমবে না, সেই ফ্যাটটাও ক্ষতিকর। প্লাস ওরা সুগার ফ্রি বলে, সুগার ফ্রি আদৌ থাকে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কাজে বাইরের মিষ্টি খাবেন না একদম না, মাঝে মাঝে এক আধটা খেতেই পারেন। আমরা বলি ডায়াবেটিস রোগী সব খাবে, কিন্তু পরিমাণ মতো। মানে যেদিন মিষ্টি খেলেন একটা, সেদিন হয়তো খাবারের পরিমাণটা, ভাতের পরিমাণ, কিন্তু একসাথে 10টা মিষ্টি কখনোই আপনি খেতে পারবেন। এইটাই হচ্ছে বলার উদ্দেশ্য। এবং টাইপ 1 ডায়াবেটিসে যেটা হয়, বাচ্চাদের যে ডায়াবেটিসটা হয় তাতে টাইপ 1 ডায়াবেটিস। হ্যাঁ, এই দুটো আমরা টার্ম শুনি, টাইপ 1 টাইপ 2। এই দুটোর তফাৎ কি আর কখন কাদের হয় বেশিরভাগ সময়? টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস বেসিক্যালি 4 ধরনের। একটা টাইপ 1, একটা টাইপ 2, একটা হচ্ছে জেস্টেশনাল, মানে প্রেগন্যান্সি আসার সময় যে সুগারটা হয়, আর একটা হচ্ছে আদার টাইপস, অন্যান্য অসুখের সাথে, যেমন কুসিং সিনড্রোম, হরমোনের সাথে, বিভিন্ন ওষুধ খাওয়ার সাথে, সেটাকে আমরা আলাদা টাইপ, প্যানক্রিয়াটিক ডেফিসিয়েন্সি, সেগুলোর জন্য। সো বেসিক্যালি ডায়াবেটিস হচ্ছে দুই ধরনের, টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 এ কি হয়, টাইপ 1 বাচ্চাদের হয়, টাইপ 2 বড়দের হয়। টাইপ 1 এ ইনসুলিন শরীরে থাকেই না। ইনসুলিন বলে যে হরমোনটা,
আমাদের পেটের মধ্যে প্যানক্রিয়াস অগ্নাস হয়, আমরা পড়েছিলাম প্যানক্রিয়াসে হুম লাইক হুম হুম ল্যাঙ্গারহ্যান্স সেল থেকে, যে বিটা সেল থেকে সিনথেসিস হয়, হুম সেই ইনসুলিনটা তৈরি হয় না কোনো কারণে, সেই সেলগুলো নষ্ট হয়ে যায়। মোস্ট লাইকলি এটা অটো ইমিউন কারণ, মানে ইমিউনিটি জনিত, শরীর নিজের এগেনস্টে যে নিজের ইমিউনিটি তৈরি করে, তার জন্য সেলগুলো নষ্ট হয়ে যায়, ফলে শরীরে ইনসুলিন একদমই থাকে না। ফলে বাচ্চাটার কি হয়, খুব হাই সুগার, এবং ইনসুলিন আরেকটা কাজ হচ্ছে ফ্যাট তৈরি করা, লাইপোজেনেসিস। ফলে বাচ্চাটা একদম রোগা হতে থাকে এবং ফ্যাট ফ্যাট ঝরে একদম পাতলা হয়ে যায়। ফলে তারা অ্যাকিউট এমার্জেন্সি, এটাকে বলে কিটোসিস, সেই ফ্যাট কিটোনে পরিবর্তিত হয়ে শরীরের কিটোসিস বলে রোগ হয়। কিটোন পেচ্ছাপ দিয়ে বেরোতে থাকে এবং এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়। বাচ্চা হঠাৎ করে এলো, বমি করছে, পেটে ব্যথা, লোকে ভাবলো হয়তো অ্যাপেন্ডিক্স হচ্ছে, দেখা গেল ডিহাইড্রেশন, সুগার 500, টাইপ 1 ডায়াবেটিস। আমরা সবসময় বলি এখন এমার্জেন্সিতে গেলে একটা সুগার টেস্ট করে নেওয়া হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে কি হবে, ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে, যেহেতু তার শরীরে ইনসুলিন নেই। এবং ইনসুলিন নিয়ে কিন্তু সারা অনেক দিন ভালো থাকা যাবে। আজকে আরেকটা আচ্ছা জিনিসও আমরা পালন করছি, 100 বছরের ইনসুলিন ডিসকভারি, যে আচ্ছা ইনসুলিন আচ্ছা যদি ঠিক মতো দেওয়া যায় বাচ্চাদের, তাহলে অনেক দিন তারা ভালো থাকবে। 100 বছর আগে আমরা জানি বেন্টিং বেস্ট বলে দুই বিজ্ঞানী ইনসুলিন সিক্রেশন করেছিলেন এবং সেটাকে প্রথম মানুষের শরীরে দিয়েছিলেন, এবং সেই ইনসুলিন লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে। আচ্ছা 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 ডাক্তারবাবু, এই যে টাইপ 1 ডায়াবেটিক, এটা কি মানে শরীরে কোনোভাবেই তৈরি হয় না, মানে তার কি জন্মগত এটা, মানে না, শরীরের জন্মগত নয়, এটা হচ্ছে জন্মের পরে, একদম ছোট্ট বাচ্চাদের, মানে 1 বছরের মধ্যে হয় কি না। কারণে হতে পারে এটা এটা কি? অনেকগুলো হাইপোথিসিস আছে, আমরা পুরোটা জানি না। অটো ইমিউনিটি মানে আইলেট সেলের এগেনস্টে একটা ইমিউনিটি, যেমন অটো ইমিউন কিছু ডিজিজ হয়, রিমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এই হুম টাইপের। আমরা বলি না কোভিড এর জন্য শরীরে ইমিউনিটি বেড়ে যায়, ফলে ইমিউনিটি শরীরটাকে ক্ষতি করে দেয়। ইমিউন হাইপার ইমিউন রেসপন্স, একটা হলে গ্যাড অ্যান্টিবডি, আইলেট সেন্ড অ্যান্টিবডি, সেগুলো টেস্টও করা যায়। হুম তাদের হুম শরীরে এই অ্যান্টিবডি গুলো টেস্ট করে পাওয়াও যায়, বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায়, কিছু ক্ষেত্রে পাওয়া যায় না। 90% ক্ষেত্রেই অ্যান্টিবডি টেস্ট করলে তাদের পাওয়া যায়, 10% ক্ষেত্রে নাও পাওয়া যেতে পারে, তখন অন্যান্য অনেক ধরনের অ্যান্টিবডি আছে সেগুলো। এই গ্যাড আর আইলেট সেল এই দুটোই মেইন। এগুলো একটু খরচ সাপেক্ষ, তবে শিশুদের ডায়াবেটিস যদি হয় একটা, মানে 10 বছর 14 বছরের নিচে, ধরে নিতে হবে এটা টাইপ 1। আরেকটা রোগ হয় টাইপ 2 ডায়াবেটিস ইন দ্য ইয়াং, অনেক সময় 18 বছর 20 বছরের ছেলেদেরও টাইপ 2 ডায়াবেটিস, যেটা বড়দের সুগার, হুম সেটা হুম হয়, তারা কিন্তু রোগা হয় না। বড়দের যে আচ্ছা ডায়াবেটিস সেটা হ্যাঁ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, সেখানে শরীরে ইনসুলিন থাকে কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারে না। হুম হুম ইনসুলিন কাজ করে লিভারে গিয়ে এবং মাসেলে গিয়ে, সেখানে রেজিস্ট্যান্স, আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স, যে বেসিক্যালি এটা ওবেসিটির জন্য তারা কাজ করতে পারে না। ফলে শরীরে বেসিক্যালি ইনসুলিন বেশি সিক্রেট হয়, ইনসুলিন বেশি সিক্রেট হতে হতে এক সময় শরীর সেই ভারসাম্য রক্ষা করতে পারে না, তখন ব্লাড সুগার বাড়তে থাকে এবং ভবিষ্যতে এদের ইনসুলিন লাগে, কেননা প্যানক্রিয়াসটা ইনসুলিন সিক্রেট করতে 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 আর তার প্যানক্রিয়াসের কাজ করে ইনসুলিন না। ধারণ করার ক্ষমতা, সিক্রেট করার ক্ষমতা কমতে থাকে। হুম 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 বেসিক্যালি এটাই হচ্ছে ডিফারেন্স। তবে একটা ভালো কথা যে ডায়াবেটিস আছে, ধরুন ভারতবর্ষে 8 কোটি লোকের ডায়াবেটিস আছে, হুম 10% অ্যাডাল্ট পপুলেশনের ডায়াবেটিস আছে, 10 জনের মধ্যে একজনের ডায়াবেটিস। হুম এবারে 8 কোটি লোকের যে ডায়াবেটিস আছে তার মধ্যে কিন্তু 4 বা 5% টাইপ 1, বেশিরভাগই কিন্তু টাইপ 2। আচ্ছা আচ্ছা টাইপ 1 খুব কম লোকেদেরই হয়, কিন্তু টাইপ 1 হলে ইনসুলিনই দিতে। ইনসুলিনের একমাত্র সমস্যা হচ্ছে ইনসুলিন আজ অব্দি ইনজেকশন ছাড়া বার করা যায়নি। অনেকেই চেষ্টা করেছেন ইনসুলিন ট্যাবলেট দেওয়া, ইনসুলিন স্প্রে দেওয়া, নাকের স্প্রে, যেহেতু এটা প্রোটিন, হুম হুম পেটে গেলেই ওটা ভেঙে যায় এবং নাকের মধ্যে দিলে অ্যাবজর্পশন ঠিকঠাক হয় না, ফলে ইনজেকশনই দিতে হয়। তবে আজকাল ইনজেকশন গুলো পেনের মাধ্যমে দেয়, ছোট্ট চুচ চামড়ার নিচে দিতে হয়, ভালো করে যদি আমরা শেখাতে পারি। বাচ্চারা তো আজকাল নিজে নিজেই নিতে পারে, হুম হুম তাতে কোনো অসুবিধা হবার কথা না। তবে এটার জন্য পেশেন্ট অ্যাওয়ারনেস, ভাবে হয়তো আমার জীবনই শেষ হয়ে গেল, মায়েরা আসেন, আমার বাচ্চার কান্নাকাটি আরম্ভ। সেই বাচ্চা কি অন্য বাচ্চার মতো খেলতে পারবে, পড়াশোনা করতে পারবে? আমি একটা বলি, ওয়াসিম আকরামের নাম শুনেছেন হুম নিশ্চয়ই। হুম ওয়াসিম হুম আকরাম ক্রিকেটার। পাকিস্তানের এমন ক্রিকেটার ছিল যাকে আমরা ভয় পেতাম, ইন্ডিয়া পৃথিবীর তাবড় তাবড় ব্যাটসম্যান ভয় পেত, তার কিন্তু টাইপ 1 ডায়াবেটিস ছিল। হুম হুম আমি সবাইকে বলি টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন নিয়ে যদি ওয়াসিম আকরামের মতো বল করা যায় তাহলে বিশ্ব জয় করা যায়, সবই করা যায়। এটা কিছুই না, আপনার একটা মানে এভারেস্টে ডেফিসিয়েন্সি উঠতে আছে। পারবে সে। একদম একদম, অনেক মডেল আছে,
এখন তো পাম্পও পাওয়া যায়, তারা করেন, অনেক এক্সাম্পল আছে এরকম, তারা ইনসুলিন নিয়ে বড় বড় সায়েন্টিস্ট আছে, সব কাজ করেছেন। এবং ইনসুলিন দিলে কি হবে, তার ডেফিসিয়েন্সি আছে, ডেফিসিয়েন্সিটা আমরা কারেক্ট করে দিচ্ছি, ফলে তার নর্মাল লাইফ হবে, তাতে কোনো হুম হুম অসুবিধা হুম নেই। তবে এটা সারে না। এখন না, একটা তাকে জিনিস সারা কথা, জীবন নিয়ে যেতে হবে। সারা জীবন টাইপ 2 ডায়াবেটিস অনেক সময় কি হয়, রিভার্সও হতে পারে। যাদের অল্প স্বল্প টাইপ 2 ডায়াবেটিস আছে, এখন বলা হচ্ছে যে যদি সে ওজন কমাতে পারে, তা অনেক সময় টাইপ 2 ডায়াবেটিস এ ওষুধ বন্ধ করাও গেলেও যেতে পারে। কিন্তু টাইপ 1 ডায়াবেটিস ইজ নট রিভার্সেবল, তাকে সারা জীবনে এটা খুব দরকার। অনেকে ইনজেকশন নেয়, এই ডাক্তার ওই ডাক্তার করে বেড়ায়, কেউ হয়তো ওয়াক ডাক্তার তাকে ট্যাবলেটও দিয়ে দেয়। ফলে কি হয়, তার শরীর ট্যাবলেট দিলে কি হবে, ট্যাবলেট দিয়ে আমরা প্যানক্রিয়াসটাকে ইনসুলিন সিক্রেট করতে বলি। এবার হুম তার তো হুম হুম শরীরে প্যানক্রিয়াসে ইনসুলিনই নেই, তার তো কাজই হবে না। হুম 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 তাহলে কাজ হবে না, কিন্তু তার হঠাৎ করে ওই এমার্জেন্সিতে পরিণত হবে। এবং ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হচ্ছে সিভিয়ার এমার্জেন্সি, ঠিক করে চিকিৎসা না করলে মৃত্যুও হতে পারে। হুম এটাই হুম। জানতে হবে, এটাতে কোনো অসুবিধা নেই। তাই ইনসুলিন নিয়ে বহুদিন বাঁচা যাবে, একজন নর্মাল মানুষের মতো বাঁচা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এবারে ডাক্তারবাবু, যে কথা যে এই ডায়াবেটিস যাদেরই রয়েছে, টাইপ 1 বা টাইপ 2, এদের ডায়েট কি হবে, মানে প্রতিদিনের খাদ্যাভ্যাস কিরম হওয়া উচিত? হ্যাঁ, একদম খুব ভালো প্রশ্ন। এটাতে কি হয়, এখন প্রচুর ধারণা আছে, কিছু ঠিক কিছু ভুল। এখন আমরা বলি যে সবই খাওয়া যায় পরিমাণ মতো, হুম হুম এবং ওয়ান ডায়েট ফিটস অল এরকম করলে হবে না। সবাইকে একই ডায়েট দিয়ে দিলাম, একটা ডায়েট চার্টে লেখা আছে সকালে 2টো রুটি, দুপুরে একটু ভাত, এরকম করলে হবে না। একটা হুম মানুষের সে কতটা খেত, বা তার খাদ্য কতটা ক্যালোরি দরকার। এমন পেশেন্ট আছে আমার কাছে যে মাঠে কাজ করে, সারাদিন পরিশ্রম করে, সে দিনে 20টা রুটি খেত, হুম প্রত্যেক হুম বেলায় সে 20টা করে রুটি খেত। তার সুগার হয়েছে, তাকে ডায়েট চার্ট দিয়েছে 2টো রুটি খাবে। এমনিতেই তার সুগারের জন্য, সরি, এমনিতেই তার সুগারের জন্য শরীর দুর্বল হয়ে গেছে, তারপরে তাকে 20টার জায়গায় যদি 2টো রুটি করে দেন, তাহলে সমস্যা তো একদম কঠিন অবস্থা, সে পাগলের মতো তার অবস্থা। তার যে ডায়েটটা তার থেকে একটু কম দিতে হবে, 20টার হুম জায়গায় তাকে 14টা 16টা দেওয়া যাবে, তাকে 2টো দেওয়া যাবে না। হুম এবং হুম 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 বডি ওয়েট অনুযায়ী নির্ধারিত হবে। যদি কারো বডি ওয়েট ঠিকঠাক থাকে, তাহলে সে যা খাচ্ছিল তাই খাবে। কি কি খাবে না, চিনি, মিষ্টি, ঘি, মাখন, তেলে ভাজা আর জাঙ্ক ফুড। হুম হুম চিনি, মিষ্টি, ঘি, মাখন, তেলে ভাজা, জাঙ্ক, প্রত্যেকটার কারণ আছে। চিনি, মিষ্টি, এগুলো হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, আইসক্রিম, ওই হুম জাতীয় হুম হুম জিনিস। হুম হুম এগুলো কি হয়, রক্তে চট করে এবং সুগারটাকে বাড়িয়ে দেয়, ফলে ক্ষতি হয়। হুম যেমন আমি হুম বললাম, মিষ্টি কি দিয়ে হয়, ছানা দিয়ে আর চিনি দিয়ে, তাহলে আপনি ছানাতে সুগার ফ্রি দিয়ে বানান, এবং আপনি কালে ভদ্রে এক আধটা খেতেই পারেন, তাতে কিছু আসবে যাবে না। এমনি হুম তেলে ভাজা, তেলে প্রচুর ক্যালোরি আছে, জাঙ্ক ফুডে আমাদের প্রচুর ক্যালোরি আছে, এবং তাতে প্রচুর নুনও থাকে। আমরা দেখেছি হুম হুম যে হুম আমরা যেগুলো খাই, পিৎজা, রোল, বিরিয়ানি, এগুলোতে প্রচুর এক্সট্রা সল্ট অ্যাড হয়, চপ, তেলে ভাজা যেগুলো খায়, এই সল্টটা কিন্তু আবার ব্লাড প্রেশার বাড়ায়। ডায়াবেটিস আর প্রেশার, এই দুটো হ্যান্ড ইন হ্যান্ড চলে। ফলে কি হুম হয়, যাদের সুগার থাকে তাদের প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি হয়, এবং প্রেশারে নুন খেলে প্রেশার বাড়বে, ফলে ভবিষ্যতে আরো সমস্যা। যাদের সুগার থাকে তাদের কোলেস্টেরলের প্রবলেম হয়, ফলে তেল খেলে তাদের কোলেস্টেরলের প্রবলেম। সো ডায়াবেটিস ম্যানেজমেন্ট হচ্ছে A, B and C। এ ফর A1C, মানে হচ্ছে গ্লুকোজ, ব্লাডের হুম HbA1c 3 মাসের অ্যাভারেজ। বি ফর ব্লাড প্রেশার, সি ফর কোলেস্টেরল। ডায়েট আপনার এমন হবে যাতে এই তিনটেই হবে, সবই খেতে পারেন পরিমাণ মতো। কি কি বেশি খেতে হবে, সবুজ শাকসবজি, সবুজ এবং হলুদ শাকসবজি আপনার জন্য ভালো, এটা হুম মনে রাখবেন। এবং মাটির নিচে যেগুলো তৈরি হয় সেগুলো কম খাবেন, রুটস অ্যান্ড টিউবার, সেগুলো কিন্তু সবজি নয়। হুম মাটির উপরে যেগুলো বলে সেগুলোকে আমরা বলি ভেজিটেবলস, মাটির নিচে যেগুলো হয় তাদের বলে রুটস অ্যান্ড টিউবার, যেমন হুম আলু, মূলো, গাজর, গাজর। বিট। হ্যাঁ, খেতে পারেন, পরিমাণটা যেন কম হয়। এবং শশা কিন্তু সবজি, শশা যত খুশি খাওয়া যায়। হুম হুম কাজে হুম আপনার ডায়েট এমন হবে, তাতে প্রোটিনও থাকবে, কার্বোহাইড্রেটও থাকবে, ফ্যাটও থাকবে, কিন্তু পরিমাণ মতো। কিন্তু কতটা হবে সেটা নির্ভর করবে আপনার কতটা, আপনার বডি ওয়েট, আপনি কতটা পরিশ্রম করেন তার উপর। একটা হুম ডায়েট চার্ট সবাইকে বলা যাবে না। এই জিনিসগুলো যদি আপনি মনে রাখেন, তাহলে আপনি নিজেই নিজের ডায়েট চার্ট বানিয়ে নিতে পারেন। আমি ভাতও হুম খেতে পারি, রুটিও খেতে পারি, তাতে কিছু আসবে যাবে না, দুটোই কার্বোহাইড্রেট। কিন্তু আমরা বলি ব্রাউন ব্রেড
বা ব্রাউন রাইস ইজ বেটার, তাতে ফাইবার বেশি থাকে। ফাইবার হচ্ছে যে দানা শস্যের যে পার্টটা, যে খোলাটা, যেটা আমরা যখন প্রসেসিং এর সময় যেটা নষ্ট হয়ে যায়, ফাইবার কিন্তু আমাদের পেটে বাল্ক অফ স্টুল তৈরি করে, যাতে হচ্ছে কনস্টিপেশন যাদের আছে তাদের সারে না। এবং ফাইবার দেখা গেছে কোলেস্টেরল কমায়। ফাইবার যুক্ত জিনিস যেগুলো হচ্ছে এই দানা শস্য, ব্রাউন রাইস, ব্রাউন ব্রেড, সবজি, গোটা ফল, এগুলোতে হয়। ফল কি খেতে পারেন না? সব ফল খেতে পারেন। যদি মিষ্টি ফল হয় তাহলে 100 থেকে 150 গ্রাম, কম মিষ্টি ফল হলে 250 থেকে 300 গ্রাম। আম কি খেতে পারেন না? মিষ্টি ফল, তাহলে 100 গ্রাম খাবেন। কলা খেতে পারেন না? মিষ্টি ফল, 100 গ্রাম খাবেন। কম মিষ্টি হচ্ছে পেয়ারা, আপেল, 250-300 গ্রাম খান। ব্যাপারটা হচ্ছে এরকম, সবই খাবেন। এবং মিষ্টি জিনিসটা যদি হয় তাহলে কম খাবেন, কম মিষ্টি ফল হলে বেশি খাবেন। এবং শুধু ডায়াবেটিস না, যাদের ডায়াবেটিস নেইও, যাদের হার্টের অসুখ আছে, যাদের প্রেশার আছে, তাদের জন্য এই ডায়েট, যারা একটু মোটা স্থূল, এই ডায়েট যদি আমরা মেনটেন করতে পারি তাহলে প্রপার বডি ওয়েটও মেনটেন হয়। এখন বলা হচ্ছে ডায়াবেটিসিটি, মানে হচ্ছে ডায়াবেটিস এন্ড ওবেসিটি, এগুলো হ্যান্ড ইন হ্যান্ড। যত দেখবেন আজকাল আমরা খেলাধুলো করি না, কোভিড এর ফলে তো আরো সমস্যা আছে, সবার ওজন বেড়ে যাচ্ছে, আমরা বাড়ি থেকেই বেরোই না, সবাই আতঙ্কে বাড়িতে, ফলে ওজন বাড়ার ফলে বাড়িতে থাকা, খাওয়া দাওয়া তো হচ্ছেই, ফলে ওজনটা একটা বড় সমস্যা। এই ডায়েট কিন্তু যাদের সুগার নেই তারাও মেনটেন করতে পারে। সবজি বেশি খাবো, ফল, মিষ্টি ফল হলে কম খাবো, কম মিষ্টি কিন্তু রোজ ফল খাবো, এবং দুগ্ধ জাতীয় জিনিস খাবো যেটাতে ফ্যাট কম থাকে। এবং আমরা এর সাথে এক্সারসাইজও খুব জরুরি। আমরা অন্তত আধা ঘন্টা এক্সারসাইজ করব, ওয়াকিং বা সিমিলার এক্সারসাইজ। কিন্তু যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, কাজে কন্ট্রোলটাই আসল। আপনাকে ওষুধ, ডায়েট, এক্সারসাইজের মাধ্যমে যদি আপনি কন্ট্রোল করে রাখেন, তাহলে কিন্তু যেই হোক আপনাকে কিছু করতে পারে না। এবারে আমরা যে কথা জানবো, যে শ্রোতা বন্ধুদের জন্য, যে ডায়াবেটিস একেবারে আমাদের মানে প্রতি ঘরে ঘরে ঢুকে পড়েছে। হ্যাঁ, কিন্তু অনেকেই বলেন যে এই নিম পাতা খেয়ে বা তেতো খেয়ে ডায়াবেটিস ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যদি হয় তাহলে কি করা উচিত আর কি, এই পরামর্শ আর কি, তাদের জীবনযাত্রা কেমন হওয়া উচিত? একেবারে একদম, শেষের যে দিকে চলে এসেছি ডায়াবেটিসটা সেই বাড়ছে কিন্তু, পরামর্শটা। হ্যাঁ হ্যাঁ, বাড়ছে কিন্তু এই কারণে, ডায়াবেটিসে আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, ইসচেমিক হার্ট ডিজিজ, এগুলো কোনো একটা কারণে হয় না, এদের বলে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। একটা হচ্ছে জেনেটিক, যদি আপনি সাউথ ইস্ট এশিয়ান হন আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। 2 নম্বর কারণ হচ্ছে আমরা ওয়েস্টার্নাইজড ডায়েট এখন ফলো করছি। আগে আমরা পরিশ্রম করতাম বেশি, খেতাম কম, এখন ঠিক উল্টোটা করছি। এবং আগে অ্যাভারেজ বডি ওয়েট বেড়ে যাচ্ছে, আমাদের স্ট্রেস, লাইফে স্ট্রেস, করোনা একটা বড় স্ট্রেস, এই সব ফ্যাক্টর মিলিয়ে আমাদের হচ্ছে ডায়াবেটিসটা বাড়ছে। প্লাস অ্যাডিকশন, অ্যালকোহল, স্মোকিং, এই সব ফ্যাক্টরকেই আমরা যদি কন্ট্রোল করতে পারি, আমাদের বডি ওয়েটকে ঠিক রাখতে পারি, প্রপার আমরা বলি লাইফস্টাইল মেনটেনেন্স, লাইফস্টাইল মডিফিকেশন, জীবনশৈলী পরিবর্তন, তাহলেই কিন্তু এই রোগগুলো থেকে। এখন যোগারও ভীষণ ইম্পর্টেন্স আছে, প্রাণায়াম, ধ্যান, এক্সারসাইজ, হাঁটা, ভালো খাদ্য খাওয়া, অ্যাভয়েডেন্স অফ স্মোকিং, তেতো খাওয়াটা একটা মানুষের মনে কাজ করে। এরকম ব্যাপার কিছু নেই যে শুধু তেতো খেলেই হবে, তবে তেতো জিনিসটা খেলে শরীর নাকি থেকে, সুগার কমে, এই না, আর এরকম কোনো আমাদের কাছে প্রমাণ নেই। আমরা তো বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের কাছে এরকম কোনো ডাইরেক্ট প্রমাণ নেই যে তেতো খেলেই হবে। সবুজ শাকসবজি, তেতো সবুজ যদি হয় ভালো খাবেন, কিন্তু ওটা খেলে হবে না এরকম ব্যাপারটা না। এই সব যদি আপনি মেনটেন করতে পারেন, তবে ডায়াবেটিস কেন, কোনো রোগই হবে না, আপনি দীর্ঘদিন বাঁচবেন। তাহলে প্রতিদিনের জীবনযাত্রায় একদম ডিসিপ্লিন, যে সঠিক সময়ে ঘুমানো, খাওয়া, এই ব্যাপারগুলো, প্লাস হাঁটা, একটু এক্সারসাইজ। একদম, যেগুলো আমরা ভুলতে বসেছি আর কি, আগে যেগুলো করতাম, এবং খাদ্যের দিকে নজর দেবো, শরীরের দিকে নজর দেবো, তাহলেই আমরা যে কোনো রোগকেই আটকাতে পারবো, তার সাথে ডায়াবেটিসকেও আটকাতে পারবো। যাতে সব ডায়াবেটিস রোগীর কাছে আমরা পৌঁছতে পারি, সরকার একটা প্রোগ্রাম নিয়েছে, নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, যাতে আশা কর্মীদের কাছেও এখন সুগার মাপার যন্ত্র থাকবে। সবাইকে, সব মায়েদের আমরা দেখি যে অ্যান্টিনেটাল মায়েদের সুগার টেস্ট হয়, সবাইকে যাতে সুগার টেস্ট করা যায়, ব্লাড প্রেশার টেস্ট করা যায়, এরকম কথা চলছে, যাতে বছরে একবার করে আমরা যেন করতে পারি এবং ডিটেকশন হয়। তার ফলে আমাদের প্রিভ্যালেন্সটা, রোগটা ধরা পড়বে এবং আমরা আরো সচেতন হব, এবং যাতে তার জন্য যে ড্যামেজ গুলো হয়, চোখের, কিডনির,
নার্ভের এই ড্যামেজ গুলোকে আমরা আটকাতে পারি। ডাক্তারবাবু, ভীষণ ভালো লাগলো। আশা করি আমাদের আজকের এই আলোচনা শ্রোতা বন্ধুদের উপকারে আসবে। এতক্ষণ আমরা কথা বলছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, অ্যাসোসিয়েট প্রফেসর, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, প্রফেসর ডক্টর শঙ্করনাথ ঝাঁয়ের সঙ্গে। সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল। সুস্থ থাকুন। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আবারও কথা হবে আপনাদের সঙ্গে আগামী রবিবার ঠিক সন্ধে ৬টায়। ভালো থাকুন। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।